ভাই গাছগুলো তো নুয়ে পড়তেছে পেয়ারার ভারে। এই গাছগুলোতে আপনার খুঁটি দেওয়া হয় নাই, ওই সাইড খুঁটি দিয়ে ক্লিয়ার করছি, এখন এই সাইড খুঁটি দেওয়ার বাকি আছে। এখন এই সাইড খুঁটি দিয়ে মানে বেঁধে দেবো, খুঁটি দিলে তারপরে স্বয়ংসম্পন্ন হবে। দর্শক নিশ্চয়ই আপনারা পেয়ারা করে লাভবান হতে চান এবং জানতে চান যে এখানে এক একটা গাছে এত পেয়ারা কিভাবে হলো। দর্শক আমরা কিন্তু খুব অভিজ্ঞ একজন কৃষকের কাছে এসে পড়েছি এবং তার কাছ থেকে পেয়ারা বাগান সম্পর্কে যাবো। এই যে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় এখানে তো পেয়ারা বাগান আছেই, সেই সাথে সাথে ওনার কিন্তু পেঁপেও আছে, আরও অনেক কিছু আছে। তবে আজকে আমরা পেয়ারা এবং পেঁপে বাগানটা দেখবো। উনি কিন্তু পেঁপে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন এবং খুবই উন্নত জাতের একটি পেঁপে চাষ করছেন এবং সেই সাথে সাথে পেয়ারার বাগানেও কিন্তু একদম দেখতেই পাচ্ছেন, আসলে বলার কিছু নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের প্রতিবেদনে পাওয়ার্ড বাই কাজী ফার্মস। এই মুহূর্তে আমরা আছি আসলে ময়মনসিংহের মুক্তাগাছার বটগাছি এলাকা বলে এটাকে। ভাই আমার মনে হয় কি আপনার সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে সেটা হচ্ছে আপনি খুব ভালোভাবে প্রুনিং করেছিলেন আর এই কারণে ঝোপালোভাবে গাছটা হয়েছে আর পেয়ারাও বেশি ধরছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরেও দেখতে পাচ্ছি যে একটা গাছে এত পেয়ারা, একদম পেয়ারার ভারে বিভিন্ন ডালপালা নুয়ে পড়ছে, এটা আসলে কি জাত? এটা হলো আপনার থাই জাত। আচ্ছা, থাই 5 এবং থাই 4, এই দুইটা জাত আছে আমার বাগানে মিক্সর করা। এটার ভিতরে আসলে ফলন অনেক বেশি হয়, 5টা 6টা কেজি আসবে। এই ফলের মিষ্টতা অনেক বেশি, এই ফলটা মিষ্টি অনেক বেশি। সাইজ একটু ছোট হলেও হ্যাঁ। পরিমাণে তো বেশি ধরতেছে। হ্যাঁ, পরিমাণে বেশি তাই না? করছে। শুধু পেয়ারা বাগান দেখতে পাচ্ছি, কতখানি জায়গা জুড়ে পেয়ারা বাগান? এটা আপনার 7 বিঘা জমিন। আচ্ছা ভাইয়া, এই যে থাই পেয়ারা এটা আসার পরেই কিন্তু বাংলাদেশে যেটা হয় যে 12 মাসি পেয়ারার একটা প্রচলন শুরু হয়। হ্যাঁ। তবে কৃষকদের প্রথম কথাই হচ্ছে যে থাই তো বিভিন্ন জাতের আছে, থাই 1, থাই 4, থাই 5, থাই 7। আসলে কৃষকরা করবে কোনটা, কোনটা বেশি লাভবান বাংলাদেশে? অনেকেই লাভজনকের জন্য ওই যে ফলটা বড় হয় বেশি, এটার জন্য আপনার গোল্ডেন 8 মানে পেয়ারা থাই পেয়ারাই, তবে গোল্ডেন 8 যে তারা তৈরি করছে, কলব দিয়ে তৈরি করছে, তারা এই ফলনের সাইজটা মানে আকারে বড় হয়, এই জন্য করে বেশি। হ্যাঁ এর জন্য করে বেশি। আর আমি এটার মধ্যে দেখতেছি এটার মধ্যে ফলের সাইজ ছোট হলেও ফলন আসে বেশি এবং আমার এই ফলের চাহিদা মার্কেটে থাকে বেশি, কারণ এই ফলটা আপনার সুমিষ্টি হয় বেশি। আমি যতটুকু জানি আপনি এখানকার বেশ সুপরিচিত একজন কৃষক এবং আপনি শুধু পেয়ারা না, আপনি আরো কি কি করেন একটু বলেন না। আমি এই জায়গা আবাদ করছি, আপনার আনারস আবাদ করছি, হ্যাঁ, ড্রাগন ফল আবাদ করছি, পেঁপে আবাদ করছি, পেঁপের নিচে আবার আদা আবাদ করছি। আচ্ছা, এটা কি আপনি একদম মানে জন্মগত কৃষক নাকি না, পরবর্তীতে কোনো কাজ করার পরে আসলেন এখানে? না, আমি জন্মগত কোনো কৃষক না। আমার কাঁচামালের ব্যবসার লাইফ ছিল আপনার 19 বছর। কিসের কাঁচামাল? 19 বছর আমি কলার ব্যবসা করছি। আমাদের যে দেশীয় ফলগুলো যেমন পেয়ারা, আমাদের দেশীয় ফল, যদিও থাইল্যান্ডের একটা জাত ছিল থাই হ্যাঁ। পেয়ারা, কিন্তু আমাদের দেশের ফল হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখন হচ্ছে দেশের। আম আমাদের দেশের ফল। হ্যাঁ, আম এর মধ্যে আমাদের মানে কোন ফলটা আসলে বেশি নিরাপদ আপনার মনে হয়, যে কৃষকরা খুব বেশি ওষুধ বা খুব বেশি কিছু, যেমন কাঁঠাল একটা নিরাপদ, কাঁঠালে তো আর স্প্রে করা সম্ভব না, আর কোনটা হইতে পারে? সবচেয়ে বেটার হলো আমাদের দেশের নিরাপদ জিনিসটা হলো আপনার পেয়ারা। তাই নাকি? হ্যাঁ, কেন? এটা 100%। এটার ভিতরে কোনো মেডিসিন করা চলে না, এটার আচ্ছা। ভিতরে কোনো হরমোন ব্যবহার করে চলে না। আপনার নিচে রাসায়নিক সার যেটা আমরা ব্যবহার করি, এই সারে যতটুকু পরিমাণ হয় এতেই মনে করেন এই ফলের সর্বোচ্চ ভালো মানের ফল। এই যে একটা ফল, এই ফলটা যখন এই যে এই সাইজ থাকবে তখন আমরা এই পলি দিয়ে এটারে মানে বেঁধে ফেলবো। এটা কি এরকম কাটাই থাকে এরকম হ্যাঁ। তৈরি করা? একটু দেখি না, খোলেন না। বাহ, মানে এই সাইজে এটা কতদিন বয়সের? এটা আপনার 10-12 দিন হয়েছে, এখন এটা মনে করুন পলি করে ফেলবো। এটা আমরা এই যে ছোট সময় যখন এটা পলি করি তখন এটার ভিতরে আর কখনো মনে করুন বিষও দেওয়া যায় না, মেডিসিনও করা যায় না। প্রথম বছর কত টাকা উঠছিল পেয়ারা বিক্রি করে? 3 লক্ষ টাকার মতন খরচ হয়েছিল, তাতে মনে করুন 1,50,000 টাকার মতন আমি বিক্রি করছিলাম। বিক্রি করছিলেন 1,50,000? তাহলে তো খরচটা ওঠে নাই। না, উঠে নাই। তাহলে পরের বছর? দ্বিতীয় বছর আপনার 10 থেকে 11 লক্ষ টাকার পেয়ারা আমি বিক্রি করছি। মোটামুটি দামও পাইছিলাম ভালো, আপনার 2,000 টাকা 2,400 টাকা মন পর্যন্ত বিক্রি করছি। লাস্ট পর্যায়ে যায় মনে করেন আপনার 3,000 টাকা পর্যন্ত আমি বিক্রি করছি। তো এই সুবাদে মনে করেন যে আমি
10 থেকে 11 লক্ষ টাকার পেয়ারা আমি এই 7 বিঘা জায়গা থেকে আমি বিক্রি করতে পারছি। এই বছর কত টাকার বেচবেন কি মনে হয়? এই বছর আশাবাদী 10-এর উপরে বিক্রি করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 10 তাহলে টাকার আমরা উপরে একটু বিক্রি করব। পেয়ারার কোয়ালিটিগুলো দেখি। তার আগে আমি হ্যাঁ। যেটা হাতে নিয়ে আসছি আসলে কেন নিয়ে আসে এটা একটু বলি যে এইটা মূলত একটা ব্যাগিং। হ্যাঁ, তো ব্যাগিংটা bagging। বিভিন্ন ধরনের হয়। আমি হ্যাঁ। জানি যে কিছু ব্যাগিং আছে ওই যে মাটির সাথে মিশে যায় এরকম, মানে অন্য কালারও আছে, অন্য কালারের হ্যাঁ, ফয়েল আছে, পেপারের আছে, বা কিছু। আছে। ওইটা কি আর এটা কি পার্থক্যটা কি? ওইটা হলো একটা টিস্যু ব্যাগ আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে মাটির সাথে ভালোভাবে একদম ওইটা শেষ হইলে মাটির সাথে মিশে যায় আর কি, পলিথিনের মতো থাকে না। দিলে ওই 20 টাকার দিনে মানে ওটা মানে বাড়ি হয়ে বীজে মানে নষ্ট হয়ে যায়। তার জন্য ওটার ভিতরে পোকাও আক্রমণ করে। ওটা তো আর নিচ দিয়ে কোনো ছিদ্র করা থাকে না। আচ্ছা। আর পানি বাজলে ওটাতে পানি জমে থাকবে। এর জন্য ওই জিনিসটা আমাদের ব্যবহার করা চলে না। যদি বেগিন না করি তাহলে এটা আমরা বাজারজাত করে আমরা বিক্রি করতে পারবো না, দামও ভালো আসবে না। দামও হবে না। কোনো একটা কাস্টমার এই পেয়ারা মানে ধরে কিনেও নিবে না। এই পেয়ারা রোদ্রের তাপে ধুলা বালুয়ে এই ফলটা কালো হয়ে যাবে। আচ্ছা, আপনি আমাকে বলেন ব্যাগিং এ যে পরিমাণ টাকা খরচ হয়েছে হ্যাঁ। কীটনাশক দিয়ে বা স্প্রে করে, মানে সেই পরিমাণ টাকাই কি খরচ হইতো নাকি তার থেকে কম টাকা খরচ হয়েছে ব্যাগিং এ? কোনটা? না, বেগিন করাতে খরচ বেশি হবে। কত টাকা? এটা ডিফারেন্সটা কত, পার্থক্যটা কত? আমি এই জায়গার মানে পলি করছি প্রায় 1 লক্ষ টাকার পলি করছি। হ্যাঁ। 1 লক্ষ টাকার পলি করছি। যদি খালি পলি না করে যদি আমি খালি শুধু মানে স্প্রে করে মানে ফল করি, আমি এটা বাজারজাত করে বিক্রি করতে পারবো না। তাহলে আমার এই স্প্রে করা লাভ কি? লাভ কি? এই যে একটা ফল, এটা আমার বেগিন করা হয় নাই। এই ফলটা দেখেন এই যে স্পোর হয়ে গেছে। কই দেখান। হ্যাঁ, ও এই আচ্ছা। যে স্পোর হয়ে গেছে দেখেন। আচ্ছা, তাহলে একটু ওই পাশটা একটু যাই আমরা, একটু দেখি। থাই পেয়ারা, থাই 4 এবং 5 এর মধ্যে একদম এক্স্যাক্টলি পার্থক্য কোনটা? এটার ভিতরে আসলে ফল দুটোর ভিতরে একই হয়, তবে গাছের মধ্যে যে একটু ডিফারেন্স হয়। আচ্ছা গাছটা একটা একটু বড় হয়, একটা একটু ছোট হয়, এটাই ডিফারেন্স আমি বুঝছি। আচ্ছা, আমাকে একটু বড় বড় পেয়ারা দেখান নাকি? আপনাকে এই যে সামনে দেখেন, যাবো নাকি এখানেই দেখবো? এই যে দেখেন একটা পেয়ারা, হ্যাঁ। কত সুন্দর পেয়ারা, একদম সাদা। এই পলি করাতে মনে করেন এই ফলটা একদম সাদা হয়েছে। এটা আর কত বড় হবে? এটা আর বড় হবে না, এইটুকুই। হ্যাঁ এটা এইটুকুই হবে। এটা হয়তো দেখা গেছে আমি আগামীকালকে হারভেস্ট করবো এই ফলটা। আগামীকালকে? এখন হারভেস্ট করার মতো কিছু নাই, একটু খায়া দেখতাম কেমন হ্যাঁ। হয়েছে আপনার। আমি কোনটা খাওয়াবেন? আমি এইটাই আপনাকে দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি। এটা আপনাকে খায় দেখেন, আমি এই ফলটা আপনাকে ছিঁড়ে দিচ্ছি। বাগান থেকে ফলটা- ভাইয়ার কাছ থেকে ফলটা চেয়ে যে নিলাম। সৌন্দর্য দেখা যাচ্ছে, এই ফলটা মিষ্টি তো হবে। আপনি এটাই খায় দেখতে পারেন। আচ্ছা, এই যে পানিটা বাইরে জমে আছে না? হ্যাঁ। আচ্ছা, এটা খুলবো? হ্যাঁ, খুলেন। খুলে দেন না, আমি তো খুলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, খেয়ে দেখি। হ্যাঁ দেখেন। অসাধারণ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টি কেমন? অসাধারণ মিষ্টি, খুবই সুন্দর। 2টা মাস পর থেকে এটা মনে করবেন যে একটা এই থাই 5-এর একটা পেয়ারা খাইলে আপনি মনে করবেন যে এটার ভিতরে কোনো মিষ্টি মিক্স করে দিয়েছে। মাশাআল্লাহ, এমন এখনো মিষ্টি। মনে হচ্ছে এখানে রাখলাম, পরে খাচ্ছি। হ্যাঁ আচ্ছা। এখন আমরা একটা গাছে একটু হিসাব নেওয়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছি থাই 5 এর একটা পেয়ারা, দর্শক। হ্যাঁ, এটা আপনার পরের স্টেপে আমরা এটা বড় হবে। সারা বছরই চলতে থাকে? হ্যাঁ, সারা বছর চলতে আচ্ছা, থাকবে। আমি যদি থাই পেয়ারার বাগান করি বা একজন হ্যাঁ। তরুণ উদ্যোক্তা যদি করে, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটার বয়স 3 বছর। 3 বছর। এখন তৃতীয়, যত দিন যাবে তত প্রোডাকশন বাড়বে। হ্যাঁ, production কতদিন বাড়বে। রাখবেন? এটা আপনার 5 বছর পর্যন্ত আমি খাবো। 5 বছর পর্যন্ত, তারপরে মনে হয় হ্যাঁ। এটাকে কেটে দেবেন। মাঝখানে কিছু করা যায় সাথে ফসল? না না, এটার করা যায় ভিতরে সাথে কোনো ফসল করা যায় তাহলে না। এই একটা গাছ আমাকে এটার পেছনে কত টাকা খরচ করতে হবে বছরে? এটা আমার কত মন পেয়ারা দিবে বা কত কেজি পেয়ারা দিবে এবং এটা থেকে কতখানি বেনিফিট পাইতে পারি? একটা পেয়ারা গাছ দিয়ে কি আমরা বুঝাইতে পারবেন একটু? হ্যাঁ, বোঝাতে তাহলে পারবো। এটা থেকে একটু বুঝান তো। রোপণ করার শুরু থেকে একটা পেয়ারা গাছে 300 টাকা খরচ হবে। কিসে কিসে খরচ হবে? খরচ হবে এটা কোথায়? এটা আপনার এই যে চারা আছে, চারা কিনা আছে, এবং খুঁটি দিতে হয়, তারপর পলি লাগবে। আচ্ছা, আর কোথায় খরচ বলেন তো পেয়ারা গাছে? ওই যে তখন আর খরচ হলো আপনার নিচের খাদ্য দিতে হবে, খাদ্যটা কীটনাশক কই দেন? দিতে হবে। আমার খাদ্যটা দিতে হবে মনে করেন যখন গাছ যখন ছোট থাকবো, রোপণ করব, তখন এই গাছটাকে বড় করার জন্য আমি নিচে যে মানে অনুখাদ্যটা দিব, আমি এই চার সাইড দিয়ে মানে রিং করে মানে অনুখাদ্যটা আমি ব্যবহার করব। দূরে কত এই পর্যন্ত? ধরেন গাছের গোড়া থেকে 1 ফিট 1.5 ফিট দূরত্ব। 1, 1.5 এখানে? হ্যাঁ, এই 1.5 ফিট পর্যন্ত দূরত্ব আমি সার ব্যবহার করব। কি কি সার? এটা হলো আপনার এই এমপিও সার, পরে হলো আপনার পটাশ, ইউরিয়া, আর হলো বাংলা টিএসপি। কত খরচ হয় সার প্রতি, মানে ধরেন বছরে যদি হিসাব করি আমি একবারে?
আমি এক সিরিয়াল বা এক সিজনে? হ্যাঁ, এক সিরিয়াল যদি সার দিই, মাসে যদি একবার করে সার দিই, তাহলে আপনার 15,000 টাকা করে মানে প্রত্যেক সিরিয়ালে সার দিতে হয়। আচ্ছা, জৈব দেন না? হ্যাঁ, জৈব ব্যবহার করি। রাসায়নিক দিলে তো মাটি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, না ওই একবার জৈব ব্যবহার করতেছি, একবার রাসায়নিক ব্যবহার করতেছি। আর জৈব সারটা আমি নিজেই উৎপাদন করে আমি ব্যবহার করি। তাহলে একটা গাছে বছরে কত কেজি পাওয়া যায়? 40 কেজির মতো পাওয়া যায়। এটার বাজার দর কত? 40 কেজি বাজার দর। এখন আপনার একটু বাজারের অবস্থা খারাপ। এখন দেখা গেছে ফলের সিজন, সব মিলায় একটু কাঁঠাল, বলেন না। লিচু, কাঁঠাল সব ফলের এখন সিজন। এই পেয়ারাটা আমাদের সারা বছরই পাওয়া যায়। এই যে আম, কাঁঠাল, লিচু, এটা তো আপনার সারা বছর পাবেন না। তার জন্য এখন এই ফলটা নামালে আমাদের রেটটা একটু কম পাওয়া যায়। আচ্ছা। তখন এখন বর্তমান ধরেন আমি বাগানতে যদি বিক্রি করি, 40 টাকা পাইকারি আমি বিক্রি করতে পারবো, 40 টাকা পার পিস কেজি। আবার যখন এই ফল ফলান্তি যখন শেষ হয়ে আসবে, শীতকালীন যখন আসবে, তখন এই ফলের বাজারে হবে 50 টাকা, 55 টাকা কেজি আমার বাগান থেকে কিনে নিয়ে যাবে। তাহলে 55 টাকা যদি কেজি হয়, 40 হ্যাঁ। কেজি 50 কেজি যদি একটা গাছ থেকে বছরে বিক্রি করেন, তাহলে কত টাকা একটা গাছ থেকে আসে? ধরেন আমার একটা গাছে 1600 টাকা ধরেন। পুরো জায়গাটা কি আপনার লিজ নেওয়া বা কতখানি জায়গা জুড়ে করছেন? এনে আমার 6 একর জায়গার লিস্ট নো আছে। কত টাকা ইনভেস্ট করছেন সবকিছু করতে গিয়া? এটা আপনার 80 প্লাস খরচ হয়েছিল আর কি। 80 লক্ষ? হ্যাঁ, 80 লক্ষ। সেটা কি উঠছে? কত বছর না, আগে না। করছেন এই বাগানটা? এটা 3 বছর যাবত আমি করছি। 35 লক্ষ টাকার মতন উঠছে। 3 বছরেই? 3 বছর নাই, এই নতুন বছরের হিসাব তো পাইতেছি না এখন। নতুন বছরের ফল তো হবে হারভেস্ট করা ধরছি। ও 2 বছরে তাহলে? হ্যাঁ, 2 বছরে মানে 35 লক্ষ টাকার মতো মনে কোনো আমার ক্যাশ ক্যাপিটাল আর কি মিলছে। তাহলে ভাই আগামী বছরে কি উঠে যাবে 80 লক্ষ টাকা? হ্যাঁ, আগামী বছর ইনশাল্লাহ আপনাদের দোয়া, মালিকের দোয়া, মানে আগামী বছর সাকসেসফুল হওয়া সম্ভব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যত বছর যাবে এগুলো নতুন গাছ তো আস্তে আস্তে কিন্তু ফলন বাড়বে, তখন হ্যাঁ, হ্যাঁ। ডাবল না ট্রিপল বা মানে 5 গুণ দিয়ে তারপরে হচ্ছে আসলে হ্যাঁ। হিসাবটা আসে। ভাই আমি শুনলাম যে আপনি নাকি পেঁপে চাষ করেন, নিচে নাকি আবার আদাও চাষ করেন। হ্যাঁ। এটা তো সচরাচর আমরা দেখি না। ঠিক আছে, চলেন দেখাবেন? দেখা দিই। আচ্ছা চলেন তাহলে দেখি। ঠিক আছে। ভাই পেঁপে তো ভালোই ধরতেছে দেখা যায়। জি আলহামদুলিল্লাহ। একদম উপর থেকে নিচ পর্যন্ত খালি পেঁপে আর পেঁপে, আবার ফুলও আছে, ওগুলোও ধরবে? হ্যাঁ, ওইগুলো সম্পূর্ণ ফল ধরবে। কত পর্যন্ত? ও একদম উপরে যাবে? এই গাছ যত পর্যন্ত ডাল দিবে, যত হ্যাঁ। পর্যন্ত উপরে কুশি দিবে, তত পর্যন্তই মানে ফল দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ। পেঁপে বাগান এত সুন্দর করে সাজানো গোছানো আমি কখনো দেখি নাই ভাই। আচ্ছা তাহলে আমরা একটু দেখি এই জায়গায় কি করছেন আপনি, একটু বসি। হ্যাঁ হ্যাঁ। বসে দেখি। আদার বয়সটা কত একটু আমায় কোন তো? আদার বয়সটা আদা হলো গাছের? আপনার 4 মাস চলতেছে। আচ্ছা, আদা কতদিন পরে হবে? এটা আরো আপনার 4 মাস বয়স নেবে। 8 থেকে 9 মাসে আদা হয়ে যাবে। হ্যাঁ। তা আদা যে পেঁপে গাছের মাঝখানে মাঝখানে লাগানো যায়, হ্যাঁ। এই বুদ্ধিটা আপনাকে কে দিছে? এটা আমরা মানে এটার সাথে আমরা একটা সাথী ফসল করি, মানে পেঁপে গাছটার মধ্যে মানে একটা সাথী ফসল করলে ওইটা আমরা মানে এটা অন্যভাবে একটা লাভজনক হিসাবে মানে এই ফলটা আমরা পাই। দারুণ দারুণ। হ্যাঁ। আচ্ছা একটু এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে আপনার পেঁপে কিন্তু নিচে হয়ে চলে আসছে। এটা হ্যাঁ। কতদিন আগে লাগাইছেন ভাই? পেঁপে গাছটা কত কত বছরের? এই পেঁপে গাছটা হলো আপনার 3.5 মাস। মাত্র 3.5 মাস? হ্যাঁ, হ্যাঁ। 3.5 মাসে পেঁপে ধরে গেল? হ্যাঁ, 3.5 মাসে পেঁপে ধরে গেছে। তাহলে এটা বিক্রির উপযোগী হবে কতদিন পরে? এটা আরো ম্যাক্সিমাম 1.5 মাস পর থেকে আমরা এটা হারভেস্ট করা শুরু করব। কি জাত? এটা হলো আপনার বাংলাদেশের মধ্যে নাম করা জাত একটা টপ লেডি। আচ্ছা তাহলে প্রথমে তো নিচের গুলো আসবে তাই না? হ্যাঁ, প্রথমে নিচের গুলো। আচ্ছা এখানে একটা খুঁটি দেওয়া আছে যাতে এই যে হ্যাঁ। এখানকার গোড়াটা না নড়ে যায় তাই না? হ্যাঁ, হ্যাঁ। ঝড় বাদলে ঝামেলা জন্যই হয়ে যায়। খুঁটিটা দেওয়া আপনি একটু আছে। কাছে এসে বসবেন, তাহলে দর্শক আপনাকেও দেখতে পারতো, নাহলে আপনি এই পাশটায় বসেন। একটু পেঁপে গাছটা দর্শকদেরকে আমরা দেখাই। দর্শক দেখুন, ঠিক এখান থেকে কিন্তু পেঁপে ধরা শুরু হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। এবং পেঁপের কোয়ালিটিটা কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। কেমন দেখতেছেন? এটা ভালো? খুব ভালো ভালো মানের পেঁপে। টপ লেডিটা কেমন, মানে এই টপ লেডি আপনার একটু লম্বা হবে আর নিচের সাইডটা একটু গোল হবে, উপর সাইডটা একটু চিকন হবে। এটা বাজারজাত করলে যখন পেঁপেরা যখন পাকবে তখন একদম খেতে মধুর মতো সুস্বাদু লাগবে। পেঁপে গাছে মধু ধরছে। হ্যাঁ। দারুন। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, গুনে তো শেষ করতে পারবো না ভাই। উপর পর্যন্ত ওই ফুলগুলো ওই পর্যন্ত কি ওই আমার পেঁপে পর্যন্ত নেওয়া যাবে? ধরতে গেলে আপনার প্রায় 40টার কাছাকাছি যাবে। এক একটা গাছে 40টা? হ্যাঁ, এখানে দেখেন, আপনি একটু দাঁড়ায় দেখেন, এই যে দেখেন, এই যে এই জায়গার ভিতরে মনে করুন 2টা পেঁপে আছে, হ্যাঁ। আর এই জায়গায় ফুলের থেকে মানে আরেকটা
আপনার পেঁপে দিবে। আচ্ছা। আমার করণীয় কাজ হলো এই যেটা আমার ভেঙে দিতে হবে। আল্লাহ, আর কেন? নাহলে এই জায়গায় যদি আমি 3টা পেঁপে রাখি তাহলে পেঁপের সাইজটা আপনার বড় হবে না। এর ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, এটাও বড় হলে পরে আমি ভেঙে দিব। মানে কতটুকু হইলে এই যে এই এরকম যে পেঁপে এতটুকু হইলে? হলে আমি ভেঙে দিব। আচ্ছা, এই যে একটা ফলন, এই ফলন আমার বড় হবে না, কাজে এটা আমার রাখার কোনো যুক্তি আসে না। এটা আমি ভেঙে ফেলাই দিলে এই ফলটা গাছ নিচ থেকে যে খাদ্যটা নিতে পারবে। এটাও কি তাই? হ্যাঁ, এটা বুড়াই দিতে হবে বাহ, আমার। আমি তো বুঝে গেছি এবং খুব হ্যাঁ। সুন্দর করে কিন্তু একটা মোচড় দিয়ে খুলে ফেলতেছেন যাতে ওর এটা বেশিরভাগ আমাদের কাটার দিয়ে কাটতে হয়। এবড়ো হবে। হ্যাঁ, একটা হবে যে এতটুক, আরেকটা হবে এতটুক। ওই ফলের সাইজও সৌন্দর্য হবে না। এটা আমরা লাগাইছি চৈত্র মাসের 15 যেটা আমরা লাগাইছি। যদি মাঘের প্রথম সপ্তাহে যদি আমরা লাগাইতে পারতাম, এই গাছ আরো এরকম মোটা হতো, এই গাছটা। এই কি আর- অবস্থা, হ্যাঁ। এতগুলো পেঁপে! হ্যাঁ, এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি অসাধারণ সৃষ্টি। দর্শক দেখুন, একটা ছোট্ট গাছ, খুব বেশি লম্বাও কিন্তু না এই পেঁপে গাছটা, একদম নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে। এখন আমি একটু গাছের 1 বলি, ফুট উপর থেকে পেঁপে। একটা গাছের ম্যাক্সিমাম আমরা হিসাব পারি নিম্নস্থলে 40 থেকে 50 কেজি। আচ্ছা 40 থেকে 50 কেজি। এখন 50 পিস কেজি। আকারে বিক্রি হয় না নাকি আপনি কেজি আকারে না, বিক্রি হয়? এটা কেজি হিসাবে বিক্রি হয়। কেজি হিসেবে মানে হ্যাঁ। পাইকারি বিক্রি হয়। হ্যাঁ, পাইকারি। কিন্তু ইয়াতে বাজারে কিভাবে বিক্রি হয়? পিস আকারেও তো হয়। বাজারও আপনার ওই কেজি হিসাবে বিক্রি কেজি হয়। হিসেবে বিক্রি হয়। হ্যাঁ, যদি ভালো মানের যদি কেউ ধান দিতে পারে তাহলে একটা গাছ 1500 টাকা পর্যন্ত বিক্রি হবে। বুঝতে পারছি, মানে তাহলে কি পেঁপে সব তুইলা ফেলানোর পরে এই আদাটা আসবে এরকম কিছু, না, নাকি আদাটা আগে উঠে আসবে? আদার পেঁপে একসাথে একজাস্টে উঠবে। একসাথে উঠবে? হ্যাঁ, একজাস্ট তা আদার খরচ আর আদার লাভটা কইবেন না? আদার লাভটা মানে আদা যদি আসলে মানে আল্লাহ পাক ওরকম ভাবে সাকসেসফুল মতো মানে আমি 3 মণ আদা এখানে রোপণ করছি। কতখানি জায়গা? পুরোটা জায়গা হলো আপনার 1 একর 20 শতক। 3 মণ আদা রোপণ করছি। যদি আল্লাহ পাক যদি আদা যদি এখান থেকে দেয় তা মোটামুটি ভাবে হয়তো দেখা গেছে আপনার 1,20,000 টাকা মতন বিক্রি করতে পারবো। আবার যদি আদা যদি মানে মনের মতো যদি আদা যদি হয়ে যায় তাহলে 50 মণ হতে পারে এই আদা। এখন দর্শক বলেন খরচ কত? খরচ কিন্তু কিছু নাই। এটা খরচ খরচ আছে খালি চারার খরচ না। নাকি বীজের খরচ? হ্যাঁ, শুধু বীজের খরচ। এমনি এক্সট্রা ভাবে এটার মধ্যে মনে করেন ধরেন 2, 4, 5, 10,000 টাকা খরচ হবে আমার। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন তো যে আপনি আসলে এই যে কৃষি কাজ করে কেমন আছেন আসলে? আলহামদুলিল্লাহ, আমি কৃষিকাজ করে হয়তো দেখা গেছে আমি 3 বছর মতো লাভবান না, তারপরও আমি লাভবান ধরি যে আমার 3 বছর 4 বছরে যদি আমার টাকাটা যদি আমার ক্যাশ টাকাটা যদি উঠে আসে, তারপর আমি যা বিক্রি করব আমার কাছে সবই লাভ। তার জন্য মনে করি যে আমি লাভবান। ঠিক আছে, ভালো লাগলো ভাই। ঠিক পরের আছে। বার এসে দেখবো যে আপনি আরো অনেক বড় একটা প্রজেক্ট করছেন, সেখানে আসলে ঘুরে ঘুরে সময়ই শেষ করতে পারবো না। এখনই অবশ্য পারছি না। ভালো থাকেন তাহলে। ঠিক আছে, দোয়া চাই, ভালো থাকেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হাবিব ভাইয়ের কাছ থেকে চমৎকার একটা বিষয় কিন্তু শিখলাম, সেটা হচ্ছে যে কোনো কৃষি উদ্যোগের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন এবং নির্দিষ্ট পরিমাণে একটা পুঁজি প্রয়োজন। যেমনটা দেখলাম যে হাবিব ভাই কিন্তু প্রথমে কৃষি উদ্যোগটা বড় আকারে ধরেননি। তিনি কি করেছেন, প্রথমে পুঁজি সংগ্রহ করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই আলোকে তিনি যখন এই বিশাল খামারটা করেছেন সেটা কিন্তু সুপরিকল্পিত হয়েছে। এই কারণেই কিন্তু তিনি আসলে লাভের মুখ দেখছেন বা আশা করছেন খুব তাড়াতাড়ি তার লাভের অংশ সহ উঠে আসবে। দর্শক, যে কোনো কৃষি উদ্যোগের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য দরকার, অভিজ্ঞতা দরকার এবং পুঁজি দরকার। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।